স্বাধীন বিচার বিভাগ নিয়ে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ফেসবুকে পোস্ট দেয় ২৮ বিচারককে শোকজ। গুমের বিচার অন্তর্ভুক্ত করে আইসিটি আইন সংশোধন, গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে নতুন কর্মসূচি ১১ দলের। অনিয়মের অভিযোগে ভাঙল বুলবুলদের বিসিবি, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে অ্যাডহক সভাপতি তামিম। চুক্তি না করলে আজ রাতে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, আমলে নিচ্ছে না তেহরান। আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে রায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার রায় প্রকাশ করে। এতে সরকারকে নির্দেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেয় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিল ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী বলেন, গুমের বিচারে বদ্ধপরিকর সরকার। এদিন মোট ৯টি বিল পাশ হয় সংসদে। হাসান মাহমুদের রিপোর্ট। কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। অধিবেশনের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপর আইন প্রণয়ন কার্যাবলী। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট ২০২৬ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, এই বিল গুম প্রতিরোধ নিয়ে সরকারের দৃঢ় অবস্থান। আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিল উত্থাপনের সময় আইনমন্ত্রীর বক্তব্যকে অনাহুত বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই, অত্যন্ত জরুরি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এদিন সংসদে বিএসএমএমইউ সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল সহ বেশ কিছু বিল পাশ হয়। সংশোধন বিল উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। অধিবেশনের শেষাংশে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন এমপিরা। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে, যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর ও জেলা শহরে বিক্ষোভসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর আলফালা মিলনায়তনে বৈঠক শেষে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় 11 দল নেতারা বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে কূটকৌশলের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে। জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। মাননীয় স্পিকার, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি। সংসদের উত্তাপ ছড়িয়েছে রাজপথেও। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। সরকারি দল বলছে সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, জনগণের অভিপ্রায় সংবিধানের মূল ভিত্তি। এমন প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব। কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সংসদে একজন ব্যক্তি তার ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনেন মিয়া গোলাম পারোয়ার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপি সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। বলেন, ইতিহাস বলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে সেটা তাদের জন্য ভালো হয়নি, জনগণের জন্য ভালো হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায়ই সর্বোচ্চ আইন। এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো তা মনে হয়তো তারা যেন পুরোনো পথে হাঁটছে। 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি দিয়ে যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বই আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বই আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও? আমি আশা করি তা নয়। রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে রাজধানী ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতের এজলাসে নেওয়া হয় তাকে। লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে। এই সব ঘটনার সঙ্গে এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। আসামি পক্ষের আইনজীবী বলেন তিনি নির্দোষ। জামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। তার আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরিন শারমিন চৌধুরী। তার অবস্থান নিয়ে ধোঁয়াশাও ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ বিচারপতি সৈয়দ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই মামলার 22 আসামির বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ আমলে নিয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, উস্কানি ও প্ররোচনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। পরবর্তী শুনানির জন্য 19 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল। ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও তিনি জানান। কয়েক হাজার মামলা হয়ে যেতে পারে। তো সঙ্গত কারণে আমাদের এখন যে লোকবল বা যে সেটআপ আছে, আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, মানে গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 22 দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে 128 শিশুর মৃত্যু হলো। এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় হামজনিত রোগে মৃত্যু কমে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যে সকল মৃত্যুর তথ্য আসছে তার সবগুলোই হামজনিত নয়। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহে সারা দেশে পাল্লা দিয়ে বেড়েছে হামের সংক্রমণ। মৃত্যু হয়েছে অনেক শিশুর। রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষের। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত দিনে টিকা কার্যক্রম পরিচালনার ঘাটতিতে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, চলতি সপ্তাহে জরুরি টিকা কার্যক্রম শুরু করায় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজাইলের মৃত্যু না। নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিক করে যাতে আমাদেরকে কাবু না করতে পারে। আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী তুলে ধরেন স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কথা। প্রশাসনের প্রত্যক্ষ মদদে অনেক ঔষধ কোম্পানিকে সুবিধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অনেক কোম্পানি আমাদের, আমি খুব কষ্টের সাথে আপনাদেরকে বলতেছি, আমি নামও বলবো না, ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশের, একেবারে টপ গ্রেডেড না, সেকেন্ড গ্রেড অর মাইট বি থার্ড গ্রেড। টেস্টিং রিপোর্ট দেখেছি যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায়
একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে এই খাতের কোনো উন্নতি হবে না। শিগগিরই সারা দেশে হামের টিকার কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সে প্রত্যাশা অনুযায়ী হাম মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা যে কোনো মহামারী মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন কমছেই না। অতিরিক্ত চাহিদায় ভোগান্তি বাড়ছে বলে দাবি পাম্প মালিকদের। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে জানিয়েছেন, এখনই দাম বাড়ছে না, প্রয়োজন হলে মে মাসে আইন মেনে আলোচনার পর দাম সমন্বয় করা হবে। আর অবৈধ মজুদ ঠেকাতে চলমান থাকবে ভ্রাম্যমাণ আদালত। ইফতেখার রেজা রিপোর্ট। অন্য সময় দৈনিক যা তেল আসে তার চেয়ে প্রায় দ্বিগুণ তেল এসেছে রাজধানীর এই পেট্রোল পাম্পে, যার পরিমাণ 30,000 লিটার। তারপরেও লাইনে দাঁড়িয়ে চালকদের কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। চাহিদার তুলনায় তেল মিলছে সামান্যই। আমি ভোর 4টা বাজে আসছি, ওই শাহবাগের ওই মোড়ে একবারে, পরে আউটডোর থেকে শুরু করছি। 3.5 ঘন্টা ওয়েট করার পরে পাম্পে এসে তেল পেলাম 600 টাকা 5 লিটার। 1 লিটার তেলে যদি 4.5 কিলো যায় 2400 টাকায় তেলে আমি কয় কিলো যাব? 2 দিন পরে আবার সিরিয়াল দেওয়া লাগবে। বাড়তি চাহিদা সমন্বয় করতে রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন পাম্প মালিকরা। তাদের মতে সংকটের জন্য অতিরিক্ত চাহিদাই দায়ী। সবাই তেল দিতে হলে পর্যাপ্ত পরিমাণে আমি দিতে পারবো না, কারণ আমারও তো তেলটা সীমিত আসে। গ্রাহকদের এই যে তেল নেওয়ার প্রবণতা, এটা একদম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেটা ছিল এখন প্রায় দ্বিগুণ তেল লাগে। এই পুরো সংকটটাই আমাদের দেশের গ্রাহকরা প্যানিক হয়ে তৈরি করেছে। এই প্যানিক থেকে বের হতে না পারলে সংকট কাটবে না। এদিকে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি মন্ত্রী সংসদকে আরও জানান, সংকট বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এদিকে জ্বালানি তেল সংকটে ঝুঁকিতে পড়েছে সারা দেশের শিল্পের উৎপাদন। সরবরাহ ঘাটতিতে ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত পেট্রোল ও অকটেন, ফলে বিপাকে রয়েছে যানবাহনের চালকেরা। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি তেলের গ্রাহকদের জন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। বিসিবি প্রসঙ্গ। নির্বাচন অবৈধ উল্লেখ করে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয়েছে 11 সদস্যের এডহক কমিটি, যার প্রধান হিসেবে কাজ করবেন তামিম ইকবাল। নিলয় মজুমদারের রিপোর্ট। মাথার উপরে ঝুলছে বোর্ড ভেঙে দেওয়ার পরোয়ানা। তা মাথায় নিয়ে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছিলেন দুপুরে পূর্বাচলের মাঠ পরিদর্শনে। ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর আবেদনও জানিয়েছিলেন গণমাধ্যমকে। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন অনিয়মের কারণে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে বুলবুলের মতোই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি হিসেবে। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এই কমিটিতে 11 জনের মধ্যে তানজিল চৌধুরী ছাড়া আর কারণে নেই প্রিমিয়ার ডিভিশনে কোনো ক্লাব। সাবেক অধিনায়ক
মিনহাজুল আবেদিন নান্নু, আতারা আলী খানের সঙ্গী হিসেবে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুর মতো সংগঠকরা। আর বাকিদের সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক পরিবারের সদস্য ও ব্যবসায়িকভাবে সফল ব্যক্তি। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। আমরা বিশ্বাস করি আইসিসি তাতে একমত থাকবে। মূলত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পায় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্ন উঠলেও আইন মেনেই বোর্ড ভাঙা হয়েছে বলে জানিয়েছে পরিষদ। এর আগে আইসিসিকে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। কালবৈশাখী ঝড় বয়ে গেল নাটোরে। ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায় বিকেলে নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম সহ বিভিন্ন উপজেলায় হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড় ও বজ্রপাত। এরই সঙ্গে শিলাবৃষ্টিতে ভুট্টা, বোরো ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় সিংড়া উপজেলার চলনবিলে ভুট্টা ক্ষেতের। ঝড়ে অনেক এলাকায় উপড়ে যায় এবং ভেঙে পড়ে গাছপালা, উড়ে যায় অনেক বাড়ির টিনের চালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুরো দমে চলছে বাংলা নববর্ষ 1433 বরণের প্রস্তুতি। বৈশাখী শোভাযাত্রাকে বর্ণাঢ্য করতে রং বেরঙের মুখোশের সাথে প্রস্তুত করা হচ্ছে মোরগ, হাতি, ট্যাপা পুতুল, দোতারা ও শান্তির পায়রার মোটিফ নির্মাণ কাজ। এবার মঙ্গল বা আনন্দ নয় নামকরণ করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। HM মেহেদী হাসানের রিপোর্ট। দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে রং তুলিতে নান্দনিক সাজে ফুটিয়ে তোলা হচ্ছে এক একটি সরাচিত্রে। শুধু কি সরাচিত্র, দেশীয় নানা পশু পাখির মোটিভ নিয়ে প্রস্তুত করা হচ্ছে বিচিত্র সব মুখোশ। আঁকা হচ্ছে প্রাণ প্রকৃতির চিত্র। বর্ষবরণে অর্থ যোগানে চারুকলার শিক্ষার্থীদের এই উদ্যোগে রয়েছে সাধারণ মানুষের বিপুল সাড়া। নববর্ষের যে আমাদের যে লোকসংস্কৃতির যে মোটিভগুলো, এগুলোই মেইনলি আমাদের সরাসরি আমরা ফুটিয়ে তুলে থাকি। এবার আমাদের ব্যাচের এই আয়োজনটা এই জন্য আরও বেশি ভালো লাগছে। 27 ব্যাচের দায়িত্বে এবারের পহেলা বৈশাখের, তো আমরা সবাই যেহেতু জুনিয়র, তো সবাই আমরা মিলেমিশে কাজ করছি। আমরা যে সবাই মিলে একসাথে প্রস্তুতি পর্বটা যে আমরা করি 10 দিন 12 দিন, আমার মনে হয় এটাই বৈশাখ। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মোরগ, হাতি, ট্যাপা পুতুল, দোতারা এবং শান্তির পায়রার মোটিভ। সবার মাঝে ঐক্য, সম্প্রীতি আর গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিতে এবারের শোভাযাত্রা অনন্য হয়ে থাকবে বলে মনে করেন শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব। সবার যাতে সম্মিলিত একটা থাকে, উপস্থিতি থাকে এবং পার্টিসিপেশন থাকে, এই জন্য আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করেছিলাম। বৈশাখ মানে বৈশাখ মাসেই আমরা এই শোভাযাত্রাটা করে থাকি নতুন বছরের আগমনের জন্য। তো যার কারণে মনে হয় না যে কারো কোনো আপত্তি থাকবে। যেভাবে কাজের অগ্রগতি, তাতে আমরা 12 তারিখের মধ্যে কাজটা শেষ করার মতো একটা টার্গেট রেখেছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। এবারের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আইসিটি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের স্টার্টআপ ও স্কেল আপ প্রোগ্রামের অধীনে 3 দিনব্যাপী ন্যাশনাল ডেমো ডেজ শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 200 জন উদ্যোক্তা অংশগ্রহণ করে। স্টার্টআপ অ্যান্ড স্কেল আপ কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 3 দিনব্যাপী এই আয়োজন, যেখানে আইটি, ই-কমার্স, শিক্ষা ও শিল্প সংস্কৃতি, ফ্যাশন ও টেক্সটাইল, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্যসেবা সেক্টরের উদ্যোক্তারা দেশি বিদেশি বিনিয়োগকারী সহ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সামনে তাদের পণ্য ও ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পায়।
ক্রিকেটের অচলাবস্থা ও ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে অ্যাডহক কমিটির প্রধান লক্ষ্য। দায়িত্ব নিয়ে এমনটাই জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব পেয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মাঠে ক্রিকেট ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে কাল আবারও নিজেদের মধ্যে বৈঠক করবে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। অক্টোবরে বিসিবি নির্বাচন সরকারি হস্তক্ষেপে প্রত্যাখ্যান করার পর মঙ্গলবার প্রথমবার মিরপুরে গেলেন নতুন সভাপতি তামিম ইকবাল। চেনা আঙিনায় এবার নতুন ভূমিকায়। আগে ক্রিকেটার হিসেবে, এবার 3 মাসের জন্য সভাপতি হিসেবে। তিনি এমন সময় দায়িত্ব পেলেন যখন দেশের ক্রিকেট পার করছে খারাপ সময়, মাঠের ক্রিকেট হচ্ছে না ঠিকমতো। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। এই কঠিন চ্যালেঞ্জ সামলানোর জন্য সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন তামিম। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে, তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। দৈনন্দিন কাজের বাইরে এই অ্যাডহক কমিটির প্রথম লক্ষ্যই হলো 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা, যেটি হতে হবে যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও প্রশ্নহীন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।